আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকেই মনে করছেন বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদেরকে যেইভাবে শক্তিশালী দল হিসেবে বলে থাকে এবং তাদের যারা অনুসারী সমর্থক এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের যে মানুষরা আছেন তারাও মনে করে যে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাদের সঙ্গে আছে। যেই দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যেই দলটির কারণেই আমরা বাংলাদেশ পেয়েছি, সেই দল এই যে ভোটের সময়ে গেল একটি ভোট মাত্র দুদিন আগে, এই ভোটের সময় একেবারেই ভদ্র আচরণ করলো, শান্তিপূর্ণ কর্মসূচি তারা পালন করলো, ঘরে বসে থেকে ভোটকে না বলে। এটিকে ডক্টর ইউনূস কিংবা আওয়ামী লীগ বিরোধী শক্তি আসলে এই সরলতাকে দুর্বলতা হিসেবে ভেবে নিয়েছে কিনা, সেই জায়গা থেকে আওয়ামী লীগ কি ভুল করলো মাঠে না থেকে কিংবা কোনো মাঠের প্রতিবাদ দেখাতে না পেরে বা না দেখিয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজবো। আমার সঙ্গে দুজন অতিথি আছেন, আপনারা চিনেন। একজন হলেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী, যিনি একাধারে 21 পদকপ্রাপ্ত একজন লেখক, যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী এবং যুক্তরাষ্ট্রের একজন কাউন্সিলম্যান। আর একজন আছেন অধ্যাপক শিক্ষাবিদ, তিনিও যুক্তরাষ্ট্রেই আছেন। আমার সাথে তিনি আজকে প্রথমবার ডক্টর জামিল তালুকদার। আমি আপনাদের দুজনকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জি, আমি একটু শুরু করতে চাই ডক্টর নুরুন নবী আপনাকে দিয়ে। ছোট করে প্রথম একটু ছোট করে শুনবো, তারপরেই আমরা আবার একটু বিস্তারিত আলোচনায় যাব। আপনারা দুজনে খুব ব্যস্ত মানুষ। আপনার এক কথা আপনি একটু এই যে পর্যবেক্ষণ, ভোটের পর্যবেক্ষণটা একটু যদি শোনান খুব ছোট করে প্রথম অংশে। এক কথায় বলতে গেলে এটা মুক্তিযুদ্ধের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, শেখ হাসিনার পক্ষে জয়লাভ হয়েছে। আমি যদি একটু ব্যাখ্যা করে বলতে পারি, আমি তো মুক্তিযুদ্ধে ছিলাম। যুদ্ধে ওভারঅল জিততে হলে প্রতিটা ব্যাটলকে আপনাকে জয়লাভ করতে হবে। বর্তমান বা 4 আগস্ট বা জুলাইয়ের পরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখানে আওয়ামী লীগের সামনে, মুক্তিযুদ্ধের পক্ষের সামনে ব্যাটলটা ছিল ইউনূসকে সরানো, জামাত যাতে ক্ষমতায় না আসতে পারে সেটা বন্ধ করা, এবং ইউনূসের যে সমর্থক জামাত এবং এনসিপি, এদেরকে বাংলাদেশে যেন তারা সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় না আসতে পারে। এই জন্য শেখ হাসিনার একটা স্ট্র্যাটেজি ছিল এবং ওনার কতগুলো অপশন ছিল। তো সেই ফার্স্ট ব্যাটলে আওয়ামী লীগ, শেখ হাসিনা, মুক্তিযুদ্ধের পক্ষে জয় হয়েছে। জামাত ক্ষমতায় আসতে পারে নাই। ইউনূসের ক্ষমতা চলে যাবে 2 দিন পরে যখন নতুন সরকার গঠিত হবে। আর সবচেয়ে বড় কথা যে এখন যে আরেকটা এই ব্যাটলের আরেকটা অংশ বাকি আছে, সেটা হলো ইউনূস যেন প্রধানমন্ত্রী না হতে পারে, কতগুলো রাষ্ট্রপতি না হতে পারে, রাষ্ট্রপতি না হতে পারে। তো এই ব্যাটলের এই যে ছোট ছোট লক্ষ্য, এগুলোতে আওয়ামী লীগ জয়ী হয়েছে, শেখ হাসিনা জয়ী হয়েছে। এই জন্য যে শান্তিপূর্ণভাবে মোকাবেলা করে আওয়ামী লীগের এই জয়টা শেখ হাসিনা তিনি লাভ করেছেন। এটার কতগুলো অপশন ছিল, এটা অন্যভাবে হতে পারতো, কিন্তু ওনার ফার্স্ট প্রায়োরিটি ছিল যে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক মাধ্যমে, পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে কোনো সশস্ত্র বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে না। আপনি যেটা বলছেন সেটাও একটা অপশন ছিল, যে মাঠে শক্তি প্রদর্শন করা। মাঠে শক্তি প্রদর্শন করলে কি হতো? জামাতিতে এই বিশ্লেষণটা আমরা একটু পরে আসছি, খুবই গভীর। আমি ওইটাই বলতে চাচ্ছি, ডক্টর জামিলা তালুকদার, যে জয় আমাদেরই হয়েছে। আমি পরে বলবো, জামিল সাহেব বলুন। জি, আপনার একটু মন্তব্য শুনতে চাচ্ছি প্রথম অংশে, ছোট করেই আপনার পর্যবেক্ষণ কি এই ভোট নিয়ে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আজকে সত্যি আমার সৌভাগ্য ডক্টর নুরুন নবী ভাইয়ের সঙ্গে যোগ দিতে পেরে। আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা যারা আজকে শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন, সকলকে আমার অভিনন্দন। তো বিষয়টি হলো যে ডক্টর নুরুন নবী ভাই বলেছেন এটা অলরেডি। তো বিষয়টা হলো যে
শেখ হাসিনা অনেক আগে থেকেই বলছিলেন একটি কথা, সেটি হলো যে ডক্টর ইউনূস 5 বছর থাকতে চায়। এটা একটা, আমি মনে করি ওনার কূটনৈতিক, শেখ হাসিনার একটা কূটনৈতিক চাল ছিল এটা, যাতে উনি তাড়াতাড়ি চলে যান। ওকে, কিন্তু এই ফাঁদে উনি পা দিয়েছেন ডক্টর ইউনূস, কারণ উনি যদি 5 বছর থাকতেন তাহলে ওনার এই যে দেশের যে ক্ষতি হচ্ছে, প্রথম কথা ক্ষতি, শুধু আমি ক্ষতি বলতে বোঝাচ্ছি যে আইন শৃঙ্খলার অবনতি, দেশের ধ্বংসযজ্ঞ, ভাঙচুর, দুর্নীতি, এবং এই যে বিভিন্ন দেশের সঙ্গে এই অবৈধ সরকার, ইউনূস সরকারের, আমি মনে করি যে তারা যে চুক্তিপত্র চালিয়ে যাচ্ছে একটার পর একটা, হ্যাঁ, দেশের অর্থনীতিকে এই ভঙ্গুর অর্থনীতির ভিতরে সে যে বৈদেশিক চুক্তিগুলো করছে সবগুলো মিলিয়ে আমি মনে করি যে এটা শেখ হাসিনা একটা বিরাট জয়, যে উনি তাড়াতাড়ি চলে গেলেন আর কি। এবং এই ট্যাকটিক্সটা উনি মানে অবলম্বন করেছিলেন যে ডক্টর ইউনূস 5 বছর থাকতে চায়, এবং ডক্টর ইউনূসের কোনো মন্তব্যে বা বিভিন্ন ইয়েতে আসছিল যে কোনো জনগণ নাকি কোনো এলাকা থেকে বা কিছু একটা গোষ্ঠী ওনাকে 20 বছর রাখতে চান, 50 বছর রাখতে চান। তো বিষয়টা হলো কি, শেখ হাসিনাই মনে করি এখানে একটা ভালো চাল চেলেছেন, এবং আমাদের স্বাধীনতার পক্ষের যারা ছিল তাদের কষ্ট হলে অন্তত এই 18 মাসের মাথায় ডক্টর ইউনূস চলে যাচ্ছেন। তো এটা একটা বড় ইয়ে ছিল। আর ব্যর্থতার যদি কথা বলেন যে 3 তারিখে, আমি ওইটা একটু পরে আসি এই প্রসঙ্গটায়। আচ্ছা ঠিক আছে, আমি এটা শেষ করে দিচ্ছি এখানে। আপনারটা শেষ শুনে আমি আবার ডক্টর নূর নবীর কাছে। এবং শেখ হাসিনার এখানে যে ইয়ে হলো, এখন আমি মনে করি যে ইটস টাইম ইজ ওভার ফর ডক্টর ইউনূস, হি হ্যাজ টু গো ভেরি সুন, ওকে, ইন এ ডে অর টু। নাও এখন যেটা ঘটনা ঘটলো ইলেকশনে, যে এটা হলো যে আওয়ামী লীগকে তারা, শেখ হাসিনা বলছে আপনারা ভোট দিতে যাবেন না, ওকে, ভোট দিতে। শেখ হাসিনা এও জানতেন যে ভোট দিতে যদি না যায় তাহলে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো, আমি সন্ত্রাসী বলতেছি, মব গোষ্ঠীগুলো এদেরকে বাধ্য করবে ভোট কেন্দ্রে যেতে এবং তাদের পক্ষে ভোট নিতে। তো এটা সেজন্য, যাতে শেখ হাসিনা চেয়েছেন যে এটা ওপেন, তারা তো যাবেই, অতএব আমি কেন তাদেরকে ভোটে দিতে বলবো, প্রাকারান্তরে যে ডক্টর ইউনূসের সরকারকে, অবৈধ সরকারকে আমি বৈধতা দিচ্ছি, এই ইলেকশনকেও বৈধতা দিচ্ছি, কারণ এটা অবৈধ সরকার। এনার হচ্ছে যে হানা ভোট হলো অবৈধ, ওনার হচ্ছে যে নির্বাচনটা দিলেন এটা আইনগতভাবে অবৈধ। সবকিছু মিলে আমি মনে করি শেখ হাসিনা যে কথাটা বলছেন যে আপনার ভোট কেন্দ্রে যাবেন না, এটা ওনার একটা কূটনৈতিক চাল ছিল। সেদিক থেকে আমি মনে করি দুটো কারণে শেখ হাসিনার জয় হয়েছে, আওয়ামী লীগের জয় হয়েছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ ডক্টর নূর নবী। যেই কথাটি আপনি যেই সুরে যেই টোনে কথা বললেন, একই টোনে বললেন ডক্টর জামিল তালুকদার, এবং আপনারা মনে করছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যেই কর্মসূচির নামে যে আবহটি তৈরি করেছিল সেটি সঠিক আছে, এবং এটি আওয়ামী লীগের বা শেখ হাসিনার এক ধরনের জয় হিসেবে আপনারা দেখছেন। কিন্তু মাঠের অনেকে বা আওয়ামী লীগের অনেক সমর্থক, মুক্তিযুদ্ধের পক্ষের অনেক মানুষও মনে করছে যে আপাতত যদি এটি শেখ হাসিনার একটা জয় হয়েও থাকে, কিন্তু দূরবর্তী কোনো জায়গায় এইটা কি আবার সমস্যার তৈরি করবে কিনা, কারণ আওয়ামী লীগ বিরোধীরা তো এটিকে বলবে যে আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগের অস্তিত্ব নেই বলেই আওয়ামী লীগ এই নির্বাচনের, তারা মুখে বলছে অবৈধ কিন্তু মাঠে তারা প্রতিবাদ করতে পারেনি, সেই সক্ষমতা তাদের নেই। এইটার বিশ্লেষণ কি করবে না? আমি আবার সেই যুদ্ধের রেফারেন্স দিব। যুদ্ধের সেনাপতি কতগুলো কৌশল থাকে, অনেক সময় রিট্রিট করতে হয়। তো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র নেত্রী জীবিত আছেন, নেতা জীবিত আছেন, তিনি হলেন শেখ হাসিনা। তিনি এই ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল, এটা আকস্মিক এবং কেউ কল্পনা করতে পারেনি। কিন্তু যখন ঘটনা ঘটে গেল তখন উনি স্ট্র্যাটেজি ঠিক করেছিলেন, অপশন এ, অপশন বি, অপশন সি ইত্যাদি ইত্যাদি। তো অপশন এটা জিতেছে, এখন অপশন বি কি হবে? তো আমাদের একটা প্রবাদ আছে গ্রাম বাংলা, যে বসতে
দিলে বসতে দিলে শুতে চায়। তো ওই এখন তো প্রথম ব্যাটলটা আমরা হলো ইউনুস, যে বাংলাদেশটাকে ইটস কাইন্ড অফ ব্লিডিংটা স্টপ করতে দরকার ছিল। জাতীয় রেফারেন্সে যদি বলি, অর্থনীতির ধ্বংস, আইন শৃঙ্খলার অবনতি, মবক্রেসি, মুক্তিযুদ্ধ বিরুদ্ধে যে কাজগুলো সে করছিল সেটা বন্ধ হলো। কারণ বিএনপির পজিশন এই ইউনুসের সাথে 100% মেলে না। বিএনপি নিয়ে সমালোচনা করা যাবে, সেটা অন্য প্রসঙ্গে অন্য সময়। তো এখন কি করতে হবে সেটা আপনার প্রশ্ন। সেটা হলো যে মাঠ পর্যায়ে যারা আছে, মাঠ পর্যায়ে কি হয়েছে উনি জানে। আমার সাথে নেত্রীর অনেকবার কথা বলার সুযোগ হয়েছে। উনি জানে যে বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মুক্তিযুদ্ধের পক্ষের সবাই নির্যাতনের শিকার হচ্ছে। তারা বাড়িঘর, কর্মীরা বাড়িঘরে থাকতে পারে না, তাদের চাকরি জয়েন করতে পারে না, না খেয়ে আসে। এই অবস্থা উনি জানেন, এবং সেই জন্যই প্রতিদিনই তিনি তৃণমূল পর্যায়ে লোকের সাথে কথা বলে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, তাদেরকে উৎসাহ যোগাচ্ছেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, মানে গুড সাইডটা, সেটা হলো যে শেখ হাসিনা, যিনি 5 বারের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, তিনি যদি কোনো গ্রামের একটা কর্মীকে কল করে কথা বলেন, বা কর্মী কল করলে সেটা আনসার করেন, তার মনোবলটা চাঙ্গা হয়ে যায়। শেখ হাসিনা গত 18 মাস অলমোস্ট প্রতিদিনই তৃণমূল পর্যায়ে লোকের সাথে যোগাযোগ করে রেখেছেন, তাদেরকে উৎসাহিত করেছেন। এবং এই যে রেজাল্টটা হলো, আমি তো তৃণমূল পর্যায়ের সাথে আমার যোগাযোগ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে মিছিল হয়েছে, এটা পিকআপ ভ্যানে তারা রাজাকার বিরোধী ছাত্ররা গান গেয়েছে সারাদিন। তো এই যে উৎসাহ, যে আমাদের প্রথম ব্যাটল জয় হয়েছে, সেকেন্ড ব্যাটল যেটা, সেটা হলো আওয়ামী লীগকে ইন করতে হবে বাংলাদেশের রাজনীতিতে। অন্য কথায়, আওয়ামী লীগের বিরুদ্ধে অবৈধ সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল, নির্বাচনে পার্টিসিপেট করতে দিল না, তারপরে এই যে বিদেশিরা রিকমেন্ড করেছিল যে একটা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মতো বৃহত্তম দল, যার সাপোর্টার 60 to 70% বর্তমানে, তাদেরকে বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, তাদেরকে বাদ দিয়ে সেটা নির্বাচন বৈধতা হবে না। এটা ইলেকশনের আগে বলেছিল। ইলেকশনের কারচুপি 2 পক্ষই করেছে। সেখান থেকে শেখ হাসিনার যে যুক্তি, এটা অবৈধ সরকারের নির্বাচন, এটা অবৈধ। সেকেন্ড হলো যে এখানে সুষ্ঠু নির্বাচন হয় না। শেখ হাসিনার বিরুদ্ধে বলা হতো যে রাতের বেলায় ভোট হয়েছে, এবার তো রাতের বেলায় না, সন্ধ্যার থেকে ভোট কারচুপি হয়েছে, এবং ভিডিওতে এগুলো প্রমাণ আছে। যেমন গত ইলেকশনে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল কারচুপি হয়েছে, কেউ কিন্তু ভিডিও এভিডেন্স দিতে পারে না, কোনো প্রমাণ দিতে পারে না। এটা একটা ফলস ন্যারেটিভ তৈরি করে তাকে, তার বিরুদ্ধে জনগণকে খেপিয়ে বা ক্ষমতাচ্যুত করার প্ল্যানের অংশ ছিল। কিন্তু এইবার নির্বাচনে কারচুপি হয়েছে, এবং জামাত কারচুপি করে ক্ষমতা যাওয়ার জন্য যে সমস্ত কাজ করেছিল সবই তো মিডিয়াতে এসেছে। সেই কি বলে বোরকার কাহিনী, সেই সেনাবাহিনীদের কয়েক লক্ষ ড্রেস বানিয়ে ফল ইম্পোস্টার সেনা সদস্য তৈরি করা, তারপরে যে টাকার খেলা, মানে জামাতের এক অন্য উত্তরবঙ্গের এক সভাপতি 50 লাখ ক্যাশ সহ ধরা পড়েছে, বা বিএনপির লোক এরকম ধরা পড়েছে। তো এই সমস্ত ঘটনাগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, এটা শেখ হাসিনা যেটা বলেছেন সেটা সত্য। অবৈধ সরকারের অবৈধ নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় না। আর সবচেয়ে এই ইলেকশনটা বৈধ না এই জন্য যে আওয়ামী লীগের মতো যে দল, বৃহত্তম রাজনৈতিক দল, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এটা কেন মেনে নিতে হবে? তার কারণ হলো যে ওই ইউনুসকে সরানোর জন্য এইটা ছিল সেফেস্ট এবং ইফেক্টিভ ওয়ে। আমাদের বন্ধু যারা ভারত এবং আরো যারা, ইনক্লুডিং আমেরিকাও শেষের দিক, প্রথম দিকে ইউনুসের অন্ধ সাপোর্টার তারা ছিল। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে আমেরিকা ইনভলভ ছিল, কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পেরেছে, ভারত বুঝিয়েছে, আমরা যারা আমেরিকা থেকে আমরা ক্ষুদ্র প্রচেষ্টায় লবি করেছি যে ইউনুস অ্যান্ড তার গভর্নমেন্ট সেটা আমেরিকার স্বার্থের পরিপন্থী। অর্থাৎ আমেরিকার যে ভ্যালুজ, তার সাথে ইউনুসের এই টেরোরিজমকে সাপোর্ট করা, মৌলবাদী সন্ত্রাসী
হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা, সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া, বাংলাদেশকে একটা সন্ত্রাসীদের অভয়ারণ্য সৃষ্টি করা, এগুলো আমেরিকার স্বার্থে না। আমেরিকার দেরিতে হলে বুঝতে পেরেছে, কিন্তু ইলেকশনে যে ভারত যেটা চেয়েছিল যে একটা ইনক্লুসিভ নির্বাচন, অর্থাৎ সব দলের, আওয়ামী লীগ সহ সব দলের পার্টিসিপেশনে ইলেকশন হবে এবং সেটা ইউনুসের মতো বায়াস সরকারের আন্ডারে না, অন্য, এটা বাস্তবায়িত হয় না। কিন্তু এই পরবর্তী স্টেজে জয় করার সুযোগটা আমাদের এসেছে। তো আপনি যে কথা বললেন যে কর্মীরা নিরাশ হয়েছে না উৎসাহিত হয়েছে, আমি তো এক্সাম্পল দিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হচ্ছে, ছাত্রের কয়েকটা জায়গায় 12-13টা জায়গায় আওয়ামী লীগের যে তালা বন্ধ করা অফিস ছিল সেটা বিএনপিরাই খুলে দিয়েছে। তো এই যে ছোটখাটো ঘটনা, তারপরে যখন ইউনুস সত্যিকারেই চলে যাবে, 2 দিন পরে নতুন সরকার গঠিত হবে, তখন মানুষের মধ্যে উৎসাহটা আরো বাড়বে। তো এর আগে যেমন রাস্তায় নামলেই ছাত্রলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ, ছাত্র সবাইকে অ্যারেস্ট করতো। তো এইটা যদি ঘটে তাহলে তো মানুষ এবং বিদেশিরা কম্পেয়ার করবে তারেক জিয়ার গভর্নমেন্টের সাথে ইউনুস গভর্নমেন্টের কোনো পার্থক্য নাই। তো আশা করি বিএনপি সরকার তারেক জিয়া নিজের স্বার্থেই এটা ঘটতে দিবে না। তো আমরা 2-3 দিন পরেই আসল এটা আমরা মানে সিনারিওটা দেখতে পাবো যে বিএনপি কি করতে যাচ্ছে। কারণ আমরা মিডিয়াতে জেনেছি তারেক জিয়া তো 17 বছরে বাংলাদেশে আসে নাই, তার মায়ের মৃত্যু বা মৃত্যু শয্যায় তখনও সে বলেছে আমার আসার ইচ্ছা আছে, কিন্তু অনেক কিছু ইনভলভ, আমি আসতে পারছি না। তারপরে হঠাৎ করে কেন পরিবর্তন হলো আমরা যেটা শুনতে পাচ্ছি, এবং টু সাম এক্সটেন্ট মানে যা রটে তা ঘটে বা সেটা সত্য হয়। তো টু সাম এক্সটেন্ট আমরা জানতে পারিছি ভারতের সাথে তারেক জিয়া বা বিএনপির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সে যদি বাংলাদেশে ক্ষমতায় যেতে পারে তাহলে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উদ্যোগ করতে হবে, মুক্তিযুদ্ধের বিরোধী কোনো কথা তারা বলবে না। আর বিশেষ করে এন্টি ভারত যে সরকার, তারেক কি বলে, ওর নাম হলো ইউনুস সরকার, যে সরকার সে ভারত বিরোধী যে ক্যাম্পেইন করতেছিল, পাকিস্তানের আইএসআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাংলাদেশে এসে আইএসআই এদেরকে ট্রেনিং দিয়ে ভারত বিরোধী একটা কিছু করার জন্য, এইটা বন্ধ করতে হবে। অর্থাৎ 3টা শর্তে গ্রিন সিগন্যাল দিয়েছে ভারত তারেক জিয়াকে। সেটা হল নাম্বার 1, এন্টি ভারত অ্যাক্টিভিটি বন্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা উদ্যোগ করতে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। তো এইটা যদি সত্য হয়ে থাকে, এবং আমার ধারণা যে ভারতের মতো যেখানে আমরা চারদিকে সারাউন্ডেড, এবং বাংলাদেশের যে অর্থনীতি ধ্বংস করেছে ইউনুস, এইটা উদ্ধার করতে ভারতের সহযোগিতা লাগবে। অর্থাৎ তারেক জিয়া নিজের স্বার্থে যে শর্তগুলা ভারতকে দিয়েছে সেটা যদি না মানে, তাহলে তখন অন্য ধরনের সিনারিও হবে। কারণ বিএনপি তো অলরেডি জামাতকে হ্যান্ডেল করতে হবে। তো আওয়ামী লীগের বা ভারতের কথা না শুনে যদি সে তারও ইতিহাস তো বিতর্কিত, সেগুলারে এখন আমি আলোচনা করছি না। তো কাজেই আমি মনে করি যে সেকেন্ড ফেজে যে সংগ্রামটা, সেই সংগ্রামেও শেখ হাসিনা জয়ী হবে। জি, অনেক ধন্যবাদ, আর সঙ্গে থাকুন। ডক্টর জামিল তালুকদার, আপনি শুনছিলেন ডক্টর নূর নবী যে বিশ্লেষণগুলো দিয়েছে, কিন্তু আপনার কি মনে হয় যে এই তারেক রহমান, যার উপর এখন আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, যেহেতু জামাতকে ঠেকানো গেছে বা হেরেছে, যদিও এই হারের মধ্যেও জামাত নিজেদেরকে উত্থান হিসাবেই দেখছে, কারণ যেখানে আগে তারা সর্বোচ্চ 18টা আসন পেয়েছিল, সেখানে এখন তারা কতগুলো আসন পেয়েছে, কয়েক গুণ বেশি। এটি কিন্তু জামাতের এক ধরনের উত্থান, কিন্তু তারপরও তারা ক্ষমতায় আসতে পারেনি, এইটা ভেবে অনেকে আমরা স্বস্তি পাচ্ছি। এই ক্ষেত্রে আপনি কি মনে করেন তারেক রহমান সরকারে বসার পরে আওয়ামী লীগের জন্য কতটাই বা সুবিধা হবে? কারণ এই তারেক রহমানের সম্মতিতেই তো 32 ভাঙার উদাহরণ আমাদের সামনে আছে। অনেক আওয়ামী লীগের নেতাদেরকে মব করেছে বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতা কর্মী। এই উদাহরণটা একদম নিকট অতীতে।
তাহলে বিএনপি কি একদম এখন নিজেদের প্রধান মানে ক্ষমতায় বসে আওয়ামী লীগের প্রতি এত সহানুভূতিশীল হবে, নাকি তারা প্রতিহিংসার পথেই যাবে? জামিল তালুকদার। ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। বিষয়টা আগে দেখুন, অতীত থেকে দেখুন যে, এবং মানুষের কিছু ইনস্টিংক্ট বা কতগুলো নেচার থাকে আর কি, হ্যাঁ। তো সেখানে সেগুলো হচ্ছে আবার পরিবর্তনশীল বিভিন্ন কারণে। যেমন আমাদের জেনেটিক্স, যেটা জিন আছে, জিনের সঙ্গে আমাদের পরিবেশ, যে এনভায়রনমেন্টের একটা ইন্টারাকশন হয়, সাইন্টিফিক্যালি যেটা বলা হয় জিন অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টারাকশনস। তো বিষয়টা হলো উনি দীর্ঘ 16-17 বছর লন্ডনে ছিলেন। তো সেখানে যদি উনি, আমি মনে করি ওখানে ভালো একটা পরিবেশ ছিল, গণতান্ত্রিক প্রক্রিয়া একটা পরিবেশ ছিল, এবং ওখানে নিয়ম কানুন, সামাজিক স্থিতিশীলতা বা নিরাপত্তার বিষয়গুলো ওখানে উনি সচক্ষে দীর্ঘ সময় ধরে দেখেছেন। তো আমি ব্যক্তিগতভাবে আমি আশা করি যে ওনার ভিতরে কোনো পরিবর্তন হয়েছে, সেগুলো ও এখন দেখবার বিষয়। প্রথমত উনি সুযোগ পেয়েছিলেন এলেন শেখার জন্য শহরে যেমন উপস্থিত থেকে, আর এখন সেটা হচ্ছে সময় এটা প্রয়োগ করার জন্য। তো বিষয়টা হলো উনি কতটুকু প্রয়োগ করেন, ওনার দৃষ্টিভঙ্গি কি, এগুলো হচ্ছে দেখবার বিষয়। তো আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য ওনার যে অতীতের দিকে যদি তাকান, এবং উনিও যদি তাকান যে আওয়ামী লীগকে উনি 21শে আগস্টে বিএনপির আমলে 2004 সালে যেটা একটা জঘন্য, ইতিহাসের জঘন্যতম একটা অধ্যায় সৃষ্টি হয়েছিল, তারপরে ধরেন রাজনৈতিকভাবে বিভিন্ন আওয়ামী লীগ কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করেছিল। তো এই সব কিছু মিলে এখন উনি যদি যেটা বলছেন যে আইনের দিকে, সুশাসনের দিকে, তারপরে হচ্ছে যে সুশৃঙ্খল রাজনীতি করার এবং হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি করার, এগুলোর দিকে উনি নজর দিবেন, হিংসা বিদ্বেষমূলক রাজনীতি উনি করবেন না, এসব কথাবার্তা আসছে। কিন্তু বিষয়টা হলো দেখবার বিষয় উনি কতটুকু করেন। তো এখন আওয়ামী লীগের জন্য যেমন হচ্ছে যে ইউনূস, অবৈধ ইউনূস সরকার যে একটা আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, ফলে আওয়ামী লীগ হচ্ছে এখন কোণঠাসা হয়ে পড়েছে। তো এটা এখন হচ্ছে যে উনি কিভাবে দেখবেন, কিভাবে এটা হ্যান্ডলিং করবেন। তা আমি মনে করি যে প্রথমত যে এটা কি বৈধ না অবৈধ, তারেক রহমান সাহেবের সরকারের উচিত হবে এটা দেখা কতটুকু এটা যুক্তিসঙ্গত বা আইনসঙ্গত, যে ইউনূস সরকারের নির্বাচন কমিশন এটাকে স্থগিতাদেশ দিয়েছে কার্যক্রমের উপরে। পার্টি নিষিদ্ধ করে নাই, রেজিস্ট্রেশন নিষিদ্ধ করে নাই, কিন্তু শুধু কার্যক্রম, এই কার্যক্রমটুকু কতটুকু আইন সিদ্ধ, এটা যদি উনি প্রমাণ করতে পারেন, কোর্টে হোক, কোর্টের মাধ্যমে হোক, আইনের মাধ্যমে হোক, আর একটা হলো যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে হোক, এটা উনি বাতিল করার চেষ্টা করতে পারেন। আর একটা উল্টো দিকে যদি উনি সেই হিংসাত্মক মনোবৃত্তি থেকেই থাকে, এবং ওনার ভিতরে যে 17 বছর আমি বাইরে ছিলাম, সেই 1/11 পরে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার বাধ্য করেছিল আমাকে বাইরে যেতে বা থাকতে, কিন্তু আওয়ামী লীগের সময় আমি আসতে পারি নাই, অতএব আমি এক হাত দেখে নিব। এখন এরকম যদি হিংসাত্মক কোনো কিছু করে থাকে, ওনার মনের ভিতর থাকে, তাহলে হলো উনি ওই সহজেই বলতে পারবেন যে এটা তো আমি আইনটা করি নাই বা নিষেধাজ্ঞা দেই নাই, এটা তো দিয়েছে হলো তদানীন্তন ইউনূস সরকার, ফলে আমার কোনো কিছু করার নাই। এটা হচ্ছে যে উল্টো দিকে। কিন্তু আমি মনে করি বিএনপির রাজনীতির জন্য, দেশের স্থিতিশীলতার জন্য, দেশের আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য, বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য ওনার যেটা করণীয়, আমি মনে করি ওনার গভীরভাবে চিন্তা করে দেখা উচিত। উনি যেটা মুখে বলছেন এখন, যে একটা সহমর্মিতাপূর্ণ সহাবস্থানমূলক রাজনীতি উনি করতে চান, তাহলে আওয়ামী লীগের প্রতি উনি অতীতের দিকে না তাকিয়ে হিংসা বিদ্বেষমূলক এসবকে ওভারকাম করে আওয়ামী লীগের জন্য রাজনীতি করার সুযোগ করে দেওয়া উচিত। পাশাপাশি এও বলে রাখছি আমি, যদি তারেক রহমানের সরকার যদি আওয়ামী লীগকে রাজনীতি করার যে নিষেধাজ্ঞা আছে, কার্যক্রম পরিচালনার নিষেধাজ্ঞা আছে, উদ্যোগ নাও করে, আমি বলে রাখছি 3 থেকে 6 মাসের মধ্যে দেখবেন আওয়ামী লীগের
কর্মী সমর্থকদের রাস্তায় বের হওয়া, তাদের কার্যক্রম পরিচালনা করার এটা ঠেকানোর মতো ক্ষমতা তারেক রহমানের থাকবে না। কারণ এখন পর্যন্ত যেটা হচ্ছে সেটা হলো কেবলমাত্র সেনাবাহিনীর কারণেই আওয়ামী লীগ রাস্তায় তাদের মুখ দেখাতে পারছে না, কোনো কার্যক্রম পরিচালনা করতে পারছে না। খুব শীঘ্রই সেনাপ্রধান তো বলেছেন যে খুব শীঘ্রই তারা হচ্ছে ব্যারাকে ফিরে যাবে, ক্যান্টনমেন্টে ফিরে যাবে। অতএব দেখবেন 3 থেকে 6 মাসের মধ্যেই আমি হলফ করে বলতে পারি আওয়ামী লীগ তার শক্তি প্রদর্শন বলেন, তাদের কার্যক্রমই বলেন, তাদের চেহারা তাদের রাজপথে দেখাবে, এটুকুই আমার বিশ্বাস। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ।